ইতিহাসের গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিহাসের বিভিন্ন টুকরো টুকরো গল্প, বিভিন্ন না জানা কথা নিয়ে চলে এসেছি আজকেও। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার ইতিহাস। দার্জিলিং নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কুয়াশায় ঘেরা পাহাড়, পাইন গাছের সারি, চা বাগানের সবুজ গালিচা এবং দিগন্ত বিস্তৃত তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং যাকে বলা হয় পাহাড়ের রানী এবং কাঞ্চনজঙ্ঘা যা এই শহরের মুকুটমণি, এই দুইয়ের অস্তিত্ব ও ইতিহাস একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাঞ্চনজঙ্ঘা ছাড়া দার্জিলিং এর কল্পনা করা যেমন অসম্ভব, তেমনি দার্জিলিং এর ইতিহাস ছাড়া কাঞ্চনজঙ্ঘার পাদদেশের জনজীবনের গল্প সম্পূর্ণ হবে না। কাঞ্চনজঙ্ঘা কেবল একটি জড় পাহাড় নয়, সিকিম এবং দার্জিলিং এর যে স্থানীয় অধিবাসীরা রয়েছেন তাদের জন্য এটি এক জীবন্ত দেবতা। তিব্বতী ভাষায় কাং চেন দজং গা এই যে শব্দটি, এই শব্দটির অর্থ হলো তুষারের পাঁচটি বিশাল গুপ্তধন। এই পাঁচটি বিশাল যে গুপ্তধনের কথা বললাম সেগুলি হলো লবণ, সোনা, পবিত্র ধর্মগ্রন্থ, অপরাজেয় অস্ত্র এবং শস্য। সিকিমের আদি অধিবাসী অর্থাৎ লেপচারা যারা, সেই লেপচাদের বিশ্বাস অনুযায়ী এই পর্বত শৃঙ্গ হলো তাদের পবিত্র বাসভূমি মায়েল্লাং এর রক্ষাকর্তা। তারা বিশ্বাস করেন যে কাঞ্চনজঙ্ঘা চূড়োয় দেবতারা বাস করেন এবং এই পাহাড়ই তাদের যাবতীয় বিপদ থেকে রক্ষা করে। কাঞ্চনজঙ্ঘার আরোহণের যে ইতিহাস তা কিন্তু আরো রোমাঞ্চকর। 19 শতকের মাঝামাঝি সময় থেকেই ব্রিটিশ অভিযাত্রীরা এই পর্বত শৃঙ্গ জয় করার স্বপ্ন দেখতে শুরু করলেন। 1855 সাল থেকে বেশ কিছু অভিযান হলো বটে, কিন্তু তা ব্যর্থ হলো। অবশেষে 1955 সালের 25শে মে ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য জো ব্রাউন এবং জর্জ ব্র্যান্ড প্রথমবারের মতো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পৌঁছাতে সক্ষম হলেন। তবে এই আরোহণের পিছনেও একটি অসাধারণ গল্প রয়েছে। সিকিমের তৎকালীন রাজা ব্রিটিশ দলকে শর্ত দিয়েছিলেন যে পর্বতের পবিত্রতা রক্ষার্থে কোনো মানুষ যেন একেবারে সর্বোচ্চ চূড়ায় পা না রাখে। ব্রাউন এবং ব্র্যান্ড সেই যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করেছিলেন। তারা মূল চূড়ার কয়েক ফুট নিচ থেকে ফিরে আসেন। এরপর থেকে আজ পর্যন্ত যতগুলো কাঞ্চনজঙ্ঘার পথে যাত্রা হয়েছে, অর্থাৎ যেসব অভিযাত্রীরা কাঞ্চনজঙ্ঘায় গিয়েছেন বা জয় করেছেন, তারা সবাই সেই ঐতিহ্য মেনে সর্বোচ্চ চূড়াটিকে অক্ষত রেখে কয়েক ফুট নিচ থেকেই ফিরে এসেছেন। এবার দার্জিলিং নাম কি করে এলো এই কথা একটু আলোচনা করা যাক। দার্জিলিং নামের উৎপত্তি তিব্বতী শব্দ দর্জে এবং লিং থেকে। দর্জে এই শব্দটার অর্থ হচ্ছে বজ্র এবং লিং এই যে শব্দটার অর্থ হচ্ছে স্থান। অর্থাৎ দার্জিলিং এর যে অর্থ দাঁড়াচ্ছে তা হলো বজ্রপাতের স্থান। হিন্দু এবং বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান অবজারভেটরি হিল ছিল প্রাচীনকালে এই অঞ্চলের মূল কেন্দ্র। বর্তমানে এই যে কথাটা বললাম, এই যে হিলের কথা বললাম, সেটা হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির বর্তমানে যেখানে রয়েছে সেই স্থানটিকে আমি বোঝানোর চেষ্টা করলাম। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে দার্জিলিং নামের কিন্তু কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ দার্জিলিং নামের কোনো শহরই ছিল না। অবাক লাগছে তো? এই পুরো অঞ্চলটি ছিল সিকিম রাজ্যের অন্তর্গত এবং এখানে মূলত লেপচা উপজাতির মানুষ বসবাস করতেন। 1780 এই সময় নাগাদ নেপালের গোর্খারা সিকিম আক্রমণ করে এবং দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে তিস্তা নদী পর্যন্ত বিশাল এলাকা দখল করে নেয়। এরপরে শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালের গোর্খাদের সংঘাত, যা অ্যাংলো নেপালি যুদ্ধ নামেও পরিচিত। এটা মোটামুটি ওই 1814 থেকে 1816 সাল এই টাইম ফ্রেমটার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। 1816 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হলো, যেটা হচ্ছে ট্রিটি অফ সুগৌলি বা সুগৌলি চুক্তি। এর মাধ্যমে নেপাল ব্রিটিশদের কাছে পরাজিত হয় এবং যে দখল করা এলাকা ছিল সেগুলো ছেড়ে দিতে বাধ্য হয়। যদিও 1817 সাল অর্থাৎ তার পরের বছরই তিতালিয়া চুক্তি স্বাক্ষরিত হয়, তার মাধ্যমে ব্রিটিশরা এই অঞ্চলটা পুনরায় সিকিম রাজাকে ফিরিয়ে দেন। কিন্তু শর্ত এটাই দেন যে সিকিম যদি কোনো বৈদেশিক বিবাদে ফেসে যায় বা বৈদেশিক বিবাদে অংশ নেয় তাহলে ব্রিটিশদের সাহায্য নেবে এবং ব্রিটিশদের অবশ্যই জানাবে। অর্থাৎ তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এটা স্থির হয়। এরপর আসি 1828 কথায়। 1828 সালে কি হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুই কর্মকর্তা ক্যাপ্টেন লয়েড এবং জে.ডব্লিউ. গ্র্যান্ট নেপাল ও সিকিমের সীমান্ত বিরোধ মেটাতে এই অঞ্চলে এলেন। দার্জিলিং এর অসাধারণ
আবহাওয়া, পাইন বন এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হলেন। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়া ব্রিটিশ সৈন্যদের বিশ্রাম এবং সুস্থতার জন্য এই জায়গাটিকে তারা আদর্শ মনে করলেন। ক্যাপ্টেন লয়েডের সুপারিশে কোম্পানি সিকিম রাজার কাছে দার্জিলিং হস্তান্তরের প্রস্তাব দিলেন। প্রথম দিকে চগিয়াল রাজি হলেন না, কিন্তু অবশেষে 1835-এর 1 ফেব্রুয়ারি সিকিমের রাজা একটি ডিড অফ গ্র্যান্ট স্বাক্ষর করলেন, যার মাধ্যমে মাত্র 138 বর্গমাইল এলাকা ব্রিটিশদের হাতে তুলে দিলেন। বিনিময়ে ব্রিটিশ রাজাকে বার্ষিক প্রায় 3000 টাকা, যেটা পরে বেড়ে হয় 6000 টাকা, সে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিল। দার্জিলিংকে একটি আধুনিক শহর রূপে গড়ে দেওয়ার মূল কারিগর কিন্তু ছিলেন এই ডক্টর আর্থার ক্যাম্পবেল এবং লেফটেন্যান্ট রবার্ট নেপিয়ার। 1839 সালে ক্যাম্পবেলকে দার্জিলিং এর সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করা হলো। তিনি রাস্তাঘাট নির্মাণ করলেন, বাজার স্থাপন করলেন, পাহাড়ের ঢাল কেটে বাসযোগ্য জমি তৈরির কাজ শুরু করলেন। মাত্র কয়েক বছরের মধ্যে দার্জিলিং একটি ঘুমন্ত জঙ্গল থেকে জমজমাট এক পাহাড়ি অঞ্চলে পরিণত হলো। দার্জিলিং এর ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী যে ঘটনা, সেটা ঘটলো 1841-এ। ডক্টর ক্যাম্পবেল নিজের বাড়ির বাগানে, বর্তমানে যেখানে বিচারকদের বাসভবন, সেখানে প্রথম চায়ের বীজ বপন করলেন। এই বীজগুলো তিনি কুমায়ুন থেকে এনেছিলেন, যা মূলত চীনের ক্যামেলিয়া সিনেনসিস প্রজাতির ছিল। কি করে এলো এই গল্প কিন্তু ডিফারেন্ট, এই গল্পে আসছি না, এই গল্প পরে কখনো হয়তো করা যাবে। যাই হোক, পাহাড়ের মাটি, মেঘলা আবহাওয়া এবং উচ্চতা চা চাষের জন্য জাদুকরী বলে প্রমাণিত হলো। 1850-এর দশকের মাঝামাঝি সময়ে এখানে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হলো। মকাইবাড়ি, আলুবাড়ি, কুরসিয়ং এর বিভিন্ন এলাকায় বিশাল বিশাল চা বাগান গড়ে উঠল। চা বাগানগুলোতে কাজ করার জন্য দরকার পড়লো প্রচুর শ্রমিকের। এই সময় নেপাল থেকে দলে দলে গোর্খা এবং অন্যান্য আদিবাসী মানুষরা কাজের সন্ধানে দার্জিলিং আসতে শুরু করলেন। এর ফলে দার্জিলিং এর জনঘনত্বে কিন্তু একটা বিশাল পরিবর্তন এলো। লেপচাদের ছাপিয়ে নেপালি ভাষাভাষী মানুষ এই অঞ্চলে প্রধান জনগোষ্ঠী হয়ে উঠল। দার্জিলিং এর চা সমতলে নামিয়ে আনা এবং ব্রিটিশদের যাতায়াতের সুবিধার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার খুব প্রয়োজন ছিল। 1878 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত একটি ন্যারো গেজ রেল লাইন তৈরির প্রস্তাব দিলেন। 1879 সালে কাজ শুরু হলো এবং 1881 সালের জুলাই মাসে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা এখন টয় ট্রেন নামে বিখ্যাত, পূর্ণাঙ্গভাবে চালু হলো। খাড়া পাহাড় বেয়ে আঁকা বাঁকা পথে লুপ এবং জিগজ্যাগ প্রযুক্তির মাধ্যমে এই ট্রেন চলাচল শুরু করলো। বাতাসিয়া লুপ এই ইঞ্জিনিয়ারিং এর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আপনারা যদি দার্জিলিং যান তাহলে অবশ্যই সেখানে গিয়ে থাকেন। 1999 সাল ইউনেস্কো এই টয় ট্রেনকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে স্বীকৃতি দেয়। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা কিন্তু আপনারা দেখতে পাবেন যদি বাতাসিয়া লুপে যান। দার্জিলিং কেবল চা আর পাহাড়ের জন্য নয়, কালক্রমে এটি ব্রিটিশ ভারতের অন্যতম সেরা শিক্ষা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করলো। ইউরোপীয় আবহাওয়া থাকায় ব্রিটিশরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য এখানে নামি দামি স্কুল প্রতিষ্ঠা করা শুরু করলেন। 1864 সাল প্রতিষ্ঠিত হলো সেন্ট পল স্কুল। 1888 এখানে প্রতিষ্ঠিত হলো সেন্ট জোসেফস কলেজ, বা এটার আরেক নাম হচ্ছে নর্থ পয়েন্ট কলেজ। এছাড়া মেয়েদের জন্য তৈরি হলো লরেটো কনভেন্ট এবং অন্যান্য বিভিন্ন মিশনারি স্কুল। এই স্কুলগুলো শুধুমাত্র ব্রিটিশ নয়, পরবর্তীকালে স্বাধীন ভারতের অভিজাত পরিবার এবং রাজ পরিবারের সন্তানদের শিক্ষাস্থান হয়ে উঠল। দার্জিলিং এর এই কসমোপলিটন কালচারের শহরের স্থাপত্য, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় এক অনন্য ছাপ রেখে গেছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দার্জিলিং পশ্চিমবঙ্গ জেলার একটি জেলায় রূপান্তরিত হলো। তবে পাহাড়ি মানুষের যে ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক ভিন্নতা ছিল, সেই কারণে সমতলের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব কিন্তু তৈরি হতে থাকলো। এখানেই জন্ম নিচ্ছে গোর্খাল্যান্ডের আন্দোলন। 1980-র দশক দার্জিলিং এ এক অশান্ত রাজনৈতিক পরিবেশের আনয়ন হলো। সুভাষ ঘিসিং এর নেতৃত্বে গোর্খা ন্যাশনাল লিবারেল ফ্রন্ট বা জিএনএলএফ একটি পৃথক রাজ্য গোর্খাল্যান্ড করার জন্য তীব্র আন্দোলন শুরু করলেন। 1986 থেকে 1988 সালের এই রক্তক্ষয়ী আন্দোলনে বহু মানুষের প্রাণ গেল। পাহাড়ের অর্থনীতি, বিশেষ করে পর্যটন এবং চা শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। পরবর্তীতে 1988 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বা ডিজিএইচসি এবং 2011 সালে বিমল গুরুং এর নেতৃত্বে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নামে যা পরিচিত, সেটি গঠিত হলো, যা পাহাড়ের মানুষকে আংশিক স্বায়ত্তশাসন প্রদান করলো। ডিজিএইচসির কথা বললাম, ডিজিএইচসি কিন্তু আংশিক স্বায়ত্তশাসন দেয়নি, সেটা দিল এই জিটিএ।
রাজনৈতিক উত্থান পতন সত্ত্বেও দার্জিলিং এর সাধারণ মানুষ তাদের ঐতিহ্য এবং আতিথেয়তা কিন্তু বজায় রেখেছে। দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘা যেন একটি মুদ্রার দুই পিঠ। ভোরে টাইগার হিল এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়ার সূর্যের প্রথম সোনালী আলো এসে যখন পড়ে, তখন নিচে ঘুমিয়ে থাকা দার্জিলিং শহরের এক স্বর্গীয় রূপ যেন জেগে ওঠে। লেপচাদের পবিত্র ভূমি থেকে শুরু করে ব্রিটিশদের গ্রীষ্মকালীন আশ্রয়, চা বাগানের বিস্তৃতি থেকে গোর্খাল্যান্ডের রাজনৈতিক সংগ্রাম, দার্জিলিং এর ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং বর্ণিল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় শাসকরা বদলেছে, সাম্রাজ্যের পতন হয়েছে, নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু উত্তরের আকাশে প্রহরীর মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, এবং তার কোলে পরম আশ্রয়ে টিকে আছে আমাদের সাধের পাহাড়ের রানী দার্জিলিং। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার।